এই ভিডিওতে আমি তোমাকে একটা 3 স্টেপ প্ল্যান বুঝিয়ে দেব। প্রতি স্টেপ তোমাকে পরের লেভেল পর্যন্ত নিয়ে যাবে। আর যখন তুমি পুরো ভিডিওটা দেখে ফেলবে তখন তুমি জেনে যাবে কিভাবে একটা মেয়েকে জিরো থেকে পাওয়া যায়। স্টেপ 1, তাকে তোমার ইমোশনাল ফ্রেম এর সামনে সারেন্ডার করতে বাধ্য করা। আর এটা আমরা করব একটা টেকনিকও দিয়ে, যেটাকে আমি বলি ইউর ট্রাবল। যখন তুমি বলো ইউর ট্রাবল, তখন তুমি তাকে একটা লেবেল দিচ্ছ, কিন্তু এমনভাবে না যে এতে সে পাওয়ার পায়, বরং এমনভাবে যেন তার থেকে পাওয়ার কেড়ে নেওয়া যায়। অধিকাংশ ছেলেরা মেয়েদের কাছে যায় একটা সাবকনসিয়াস উদ্দেশ্যে, যেন মেয়েরা তাদের পছন্দ করে, তারা নিজেদের সেফ, ফ্রেন্ডলি, অ্যাট্রাক্টিভ দেখানোর চেষ্টা করে, তাদের এনার্জি বলে প্লিজ আমাকে ভালো ভাবো, আর মেয়েরা এসবের অভ্যস্ত। এটাই তাদের অ্যাডভান্টেজ। তারা কন্ট্রোল এ থাকতে পছন্দ করে, তারা জানে কিভাবে ফ্লার্ট করতে হয়, কিভাবে ইনোসেন্ট অ্যাক্ট করতে হয়, কিভাবে মিস্টেরিয়াস দেখাতে হয়। তারা এগুলো প্র্যাকটিস করছে 1-3 বছর বয়স থেকে, আর প্রতিটা ছেলে সোজা ওই ফ্রেমে ঢুকে পড়ে। কিন্তু ইউর ট্রাবল ওই ফ্রেমে যায় না, সেটা দরজা ভেঙে ঢুকে পড়ে। দেখো, আমি এটা বলছি না যে তুমি গিয়ে সরাসরি বলে দাও ইউর ট্রাবল। না, এমন না। আর চিন্তা করো না, আমি তোমাকে এচ্যাক্ট পদ্ধতি বলবো, শুধু এখন মন দিয়ে শোনো। যখন তুমি ওই লাইনটা ড্রপ করো না, মজা করে না, প্রপি এজ দিয়ে না, বরং খেলম কনফিডেন্ট ভাবে, এমনভাবে যেন তুমি আগেও এরকম মেয়েদের দেখেছ। তখন তুমি কিছু রেয়ার করছো, তুমি তাকে ডিফেন্সিভ বানাচ্ছ, তুমি সবটলভাবে অ্যাম্পলি করছো যে সে ডেঞ্জারাস। তুমি বলছো তুমি সেই মেয়ে যাকে নিয়ে আমাকে সাবধানে চলতে হবে। এই কথা সাথে সাথে আই হোপ সে লাইকস মি ঠেপ এনার্জিটা মুছে দেয়, আর তার জায়গায় আনে এমন একটা ভাবনা যে এখন তাকে প্রমাণ করতে হবে সে ছ্যাউজ না। আর এটা সে পছন্দ করে কারণ ভিতর থেকে মেয়েরা চায় কেউ তাদের বুঝুক, তাদের প্যাটার্ন বুঝুক। তারা চায় কেউ তাদের গেম বুঝুক। যখন তুমি বলো ইউর ট্রাবল, তখন তুমি সিগন্যাল দিচ্ছ আই সি ইউর গেম অ্যান্ড আই এম নট প্লেয়িং ইট। এটা তাকে ডিসার্ম করে দেয়, তাকে ফোর্সড করে দেয় যাতে সে নিজেকে আবার ক্যালিব্রেট করে। এটা তার সোশ্যাল অটোপিলটকে ইন্টারাপ্ট করে। এখন সে রাউটিন এর বাইরে অপারেট করছে। এখন সে তোমার রিয়াকশন এর উপর নির্ভর করছে। এর আরেকটা লেয়ার আছে, ইউর ট্রাবল ওপেন এন্ডেড। এতে বলা হয়নি ট্রাবল কিসের, সেডুকটিভ, টোচিক, প্লেফুল। তুমি ডিফাইন করনি, শুধু হাওয়ায় ফেলে দিয়েছ। এখন তার মাথা ঘুরে যাচ্ছে এটা কিসের ইঙ্গিত ছিল। এটাই হলো হোক, তুমি একটা পসিকোলজিক্যাল ইচ তৈরি করেছ। এখন তাকে এটা স্ক্র্যাচ করতে হবে। জানতে হবে কেন তুমি এমন বললে, জানতে হবে তুমি তাকে কিভাবে দেখো। সে ফ্রেম রিগেইন করতে চায় কিন্তু পারে না কারণ তুমি কিছু ধরার মতো দাওনি। আর যদি তুমি হাউ টু অ্যাট্রাক্ট ওমেন সিরিজটা দেখে থাকো তাহলে জানো, যখন একটা মেয়ে নিজেকে ডিফেন্ড করতে শুরু করে, বলে আমি এমন না, বা হেসে বলে মেবি আ লিটল, তখন সে ফ্রেম হেরে গেছে। এখন সে তোমার পারসেপশনকে শেপে করতে চাইছে। এখন সে তোমার ফেভর পেতে চাইছে। আর তার মানে হলো এখন সে ছেস করছে। হয়তো সে প্রকাশ করবে না, কিন্তু ভিতরে ভিতরে সে ভাবছে কেন সে এমন বলল। সে কি মনে করে আমি ম্যানিপুলেটিভ? আমি কি ওর কাছে ওয়েলড লাগে? না, আমি চাই সে ভাবুক আমি আলাদা। আর ঠিক ওই মুহূর্তে তুমি তার পুরো অ্যাটেনশন নিজের দিকে টেনে নিয়েছ। আর যখন একটা মেয়ে এটা ভাবতে শুরু করে যে একটা ছেলে তাকে কিভাবে দেখছে, না যে সে ছেলেটাকে কিভাবে দেখছে, তখন সে পাওয়ার ডিনামিক এ কন্ট্রোল এ থাকে না। সে তোমার ইমোশনাল ফ্রেম এর ভিতরে ঢুকে পড়ে। এখন প্রশ্ন হলো এই টেকনিকও অ্যাপ্লি কিভাবে করব। এটা হয় 2টা স্টেজে। তুমি এই কথা বলো কনভারসেশন এর প্রথম 5 থেকে 10 মিনিটের ভিতরে। আগে বলো তার আগে, সে ডিসাইড করার আগেই যে সে কি রোল নেবে। তাহলে কখন বলবে? যখন সে খুব সহজে ফ্লার্ট করে, এমনভাবে হাসে যেভাবে সে এটা বহুবার করেছে, যখন সে খুব তাড়াতাড়ি অনেক প্রশ্ন করতে শুরু করে, অথবা এমনভাবে অ্যাক্ট করে যেন সে খুব ইনোসেন্ট কিন্তু পারফরমেটিভ লাগে। তখন তুমি খেলম চোখে তার দিকে তাকাও, সমীরক করো আর বলো ইউর ট্রাবল আই ক্যান অলরেডি টেল। তারপর চুপ করে যাও। না হাসো, না এক্সপ্লেইন করো, না সফট করো। তাকে হাওয়ায় ঝুলতে দাও, তাকে এটা হ্যান্ডল করতে দাও। অথবা তুমি এই ফ্রেজটা প্যাটার্ন ব্রেক হিসেবে রোজ করতে পারো যখন সে কমপ্লিমেন্ট এর আশা করছে। সে যদি তোমাকে কোনো কিউট ফটো দেখায় তখন তুমি বলো না ইউ লুক গুড, বরং বলো ইয়ে, দ্যাট কনফার্মস ইট ইউর ডেফিনেটলি ট্রাবল। মেয়েরা প্যাটার্ন এ বাস করে, তারা কমপ্লিমেন্টস এর অভ্যস্ত, যেগুলো তারা ডিফ্লেক্ট করতে পারে, প্রশ্ন যেগুলো তারা 1000 বার শুনেছে, রিয়াকশনস যেগুলো তারা আগেই প্রেডিক্ট করতে পারে। ইউর ট্রাবল তাদের সুক্রেপট এর অংশ না, এটা তাদের ফোর্সড করে তোমার সামনে রিয়েল টাইম এ অ্যাডজাস্ট করতে। তখনই তুমি তার আসল রূপ দেখো, না যে সে আজকে সাজিয়ে এসেছে। এখন তার সামনে 2টা অপশন, পুশ ব্যাক করবে অথবা প্লে অ্যালং। 2টাই তোমার জন্য ভালো। যদি সে পুশ ব্যাক করে, বলে নো এম নট বা ওয়াও রুড, তাহলে সে তার ইমেজ ডিফেন্ড করছে। তার মানে তোমার কথা প্রভাব ফেলেছে। ভালো, তাকে ডিফেন্ড করতে দাও, প্রুভ করতে দাও যে সে ট্রাবল না, তোমার পার্সপেক্টিভ চেঞ্জ করার চেষ্টা করতে দাও। এটাই হলো ইমোশনাল ইনভেস্টমেন্ট।
আর বেশিরভাগ ছেলেরা এটা পায় না কারণ তারা তো তার অ্যাটেনশন পাওয়ার মধ্যে ব্যস্ত থাকে, তার এগেও ডিসরোপট করার চেষ্টা না করে। যদি সে প্লে আলং করে, বলে মেবি আই অ্যাম বা অনলি ওয়েন অ্যাম বোর্ড, তুমি হালকা একটা সমীরক করো আর কিছু বলো না। এখন তুমি তাকে একটা নতুন আইডেন্টিটি দিয়েছ, যেটা সে তোমার সাথে অনুভব করবে। যখনই সে ওয়েলড হবে, ফ্লার্টি হবে, টিজিং হবে, ইমোশনাল হবে, তুমি আগেই ফ্রেম সেট করে দিয়েছ। অফকোর্স শি ইজ ট্রাবল, এই লেবেল তার বিহেভিয়ারকে শেপ করবে আর তোমাকে ইমোশনাল রাইথম এর উপর কন্ট্রোল দেবে। স্টেজ 2, এখন এই ফ্রেজটা আবার রোজ করো পরে। তোমরা কথা বলছো, সে কিছু অনহিঞ্জড বা রেভিলিং কিছু বলছে, অথবা তুমি তার আসল ন্যাটিউর এর একটা ঝলক দেখছ, তখন আবার বলো খেলম ভঙ্গিতে, বড় কোনো রিয়াকশন ছাড়াই, সি টল্ড ইউ ট্রাবল। এখন এটা আর মজা না, এটা একটা প্যাটার্ন যেটা তুমি অবজার্ভ করেছ। এরপর সে নিজেই নিজেকে ওই লেবেল এ ডাকে, হেসে বলবে ইউ নাও অ্যাম ট্রাবল, বলবে আর ইউ সিউর ইউ ক্যান হ্যান্ডেল মি। এখন সে ওই লেবেলকে ইন্টারনালাইজ করে ফেলেছে, যেটা তুমি দিয়েছিলে, মানে ইমোশনালি সে তোমার ফ্রেম এর সামনে সারেন্ডার করে ফেলেছে। যখন চেজ শুরু হয়ে যায় তখন আসে স্টেপ 2, মানে চেজ চালিয়ে যাওয়া, মানে ক্রেভিং তৈরি করা। এবং এটা তুমি করো একটা টেকনিক দিয়ে যেটাকে বলা হয় আই লাইক দিস হোয়েটএভার দিস ইজ। যখন সে খুলে পড়ে বেশি লিন ইন করে নিজের ডেপথ বা উনিকওয়েনেস দেখাতে চায়, তখনই তুমি এই লাইনটা দাও, আই লাইক দিস হোয়েটএভার দিস ইজ। তুমি আসলে বলছো তুমি একটা লেয়ার পার হয়ে গেছো, কিন্তু আমি এখনও তোমাকে পুরো সংজ্ঞা দিচ্ছি না। তুমি তাকে ইমোশনালি রিওয়ার্ড করছো, কিন্তু ক্ল্যারিটি এর জন্য তাকে চেজ করতে দিচ্ছ। তুমি তার মনে একটা আইডিয়া ঢুকিয়ে দিচ্ছ যে কিছু স্পেশাল হচ্ছে, কিন্তু তুমি হঠাৎ পিছিয়ে যাচ্ছ। এ লাইক দিস মানে তুমি ওয়ার্মথ, ভালনারেবিলিটি, ইমোশন দেখাচ্ছ, এবং হোয়েটএভার দিস ইজ মানে তুমি রিলেশনশিপকে ডিফাইন করতে চাইছ না। তুমি তাকে দিচ্ছ ইমোশনাল টেনশন, সার্টেইনটি না। এবং এই ওয়ার্মথ আর কনফিউশন এর মিশ্রণ মানে ইমোশনাল ককটেল, যে অবসেশন তৈরি করে। তুমি শুধু ডিপ কানেকশন এর একটা ইঙ্গিত দিলে, কিন্তু তাকে ক্ল্যারিটি দিলে না। এখন তার মন একটা লোপ এ আটকে গেছে। What is this? Does it feel something for me? Are we just a vibe, or is this going somewhere? What is this? আর এই লুপটাই অ্যাডিকশন। তুমি তাকে শট ডাউন করনি, তুমি ওভারকমিট করনি, তুমি তাকে ইমোশনাল ওজন দিলে স্ট্রাকচার না। এখন তার মাথায় ঘুরছে, যদি তাকে ভালো লাগে তাহলে সে এটা ডিফাইন করল না কেন, তাহলে কি সে আমার মতোই ইন্টেন্সিটি ফিল করছে, তাহলে এটা কি আমাকে এটা জানতে হবে। আর যখন একটা মেয়ে এই পরিস্থিতিতে পড়ে তখন সে তোমার হয়ে যায়। এখন প্রশ্ন হলো এই টেকনিক কিভাবে অ্যাপ্লাই করবে, মনোযোগ দিয়ে শোনো। তুমি এই লাইনটা র্যান্ডমলি বলো না, এটা ইয়ার্ন করতে হয়। যদি তুমি এটা খুব তাড়াতাড়ি বলো তাহলে এটা ফোর্সেড লাগবে, আর যদি অনেক দেরিতে বলো তাহলে এটা কনফেশন হয়ে যাবে। সুইট স্পট হলো যখন ইমোশনাল টেনশন ঠিক জায়গায় থাকে, রোম্যান্টিক না কিন্তু আনডেনিয়েবল চার্জড। তুমি এটা বলো একটা না ইন্টিমেকি এর মোমেন্ট এ না, যে যখন তুমি তার চোখে চোখ রেখে ডিপ হবার চেষ্টা করছো, বরং যখন তোমরা হাসছো, ভাইব করছো, একে অপরের একটু কাছে বসে আছো, এবং সে একটু বেশি কমফোর্টেবল হচ্ছে, তখন তুমি এই লাইনটা ড্রপ করো। উদাহরণ দীর্ঘ হাসি এবং ছোট্ট নির্বতার পরে তুমি এছেল করো, তাকে দেখো, একটু সমীরক করো, এবং ক্যাজুয়ালি বলো আই লাইক দিস হোয়েটএভার দিস ইজ, তারপর সাথে সাথে দৃষ্টি সরিয়ে নাও বা টপিক পাল্টাও, যেন এটা কোনো গুরুত্বপূর্ণ কথা না। অথবা যখন সে কিছু ওপেন অপ করে, কিছু রিয়েল ইমোশনাল বা ভলনারেবিলিটি শেয়ার করে, তুমি একটু ফাউজ করো, তাকে দেখো, এবং বলো ইউ নাও আই লাইক দিস হোয়েটএভার দিস ইজ, তারপর 1 সেকেন্ড চুপ করে থেকে সামনে এগিয়ে যাও। এখানে ম্যাটার করে শব্দ নয়, ডেলিভারি। তুমি সিরিয়াস দেখাবে না, তুমি এটা সোপিচ বানাবে না, তুমি এমনভাবে অ্যাক্ট করবে যেন এটা হঠাৎ বেরিয়ে এসেছে, যেন তুমি নিজেই নিজের হনেস্টিতে অবাক হয়েছ, কিন্তু এতটা কম্পোজড যে এটা নিয়ে তুমি ইস্যু করছো না। গোল হলো না যে তুমি তাকে বলবে তুমি কেমন ফিল করছো, গোল হলো সে কিছু ফিল করুক, তারপর তুমি সরে যাও, যেন সে ইমোশনাল ক্লসুর না পায়। এই জিনিসটাই তাকে হোক করে, কারণ এটা একই লাইনে ওয়ারন আর খোলদ দুটোই। আর তোমার এনার্জি হবে আই ফেল্ট সামথিং, কিন্তু আমি এটা নিয়ে বড় ব্যাপার করব না, ইট ইজ হোয়াট ইট ইজ। এই সফটল ডিট্যাচমেন্ট এই লাইনটাকে পাওয়ারফুল করে তোলে। তুমি বলনি আই ওয়ান্ট দিস, তুমি বলনি লেটস ডিফাইন দিস, তুমি বলেছ আই লাইক দিস, যা প্রেজেন্টকে বোঝায়, তারপর বলেছ হোয়েটএভার দিস ইজ, যা আনডিফাইন্ড বোঝায়। আর এখন তার মন সেই মোমেন্টটাকে বোঝার জন্য লুপে ঢুকে গেছে। আর যদি তুমি ঠিকভাবে করো তাহলে সে সরাসরি রিয়্যাক্ট করবে না, সে ফাউজ করবে, তোমার দিকে তাকাবে, হয়তো হাসবে, হয়তো প্রিটেন্ড করবে যে এটা কিছুই না, কিন্তু পরে যখন তুমি চলে যাবে তখন সে বারবার সেই মোমেন্টটা রিপ্লাই করবে। সে সেটা ভয়েস নোট করে তার বান্ধবীকে বলবে। এটাই হয় যখন তুমি একটা সিম্পল সেন্টেন্সকে মাইন্ড ভেরোস বানিয়ে দাও। আর একবার যখন এটা তার মাথায় ঢুকে পড়ে তখন সে তোমার হয়ে গেছে। এই ফ্রেজ এর পরে সে তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে, সে বেশি মনোযোগ দিতে শুরু করবে, সে সেই ভয়বিটাকে বারবার রিপ্লাই করবে।
সে ভাববে তুমি আর সে এমন কিছু যা আনডিফাইন্ড কিন্তু রিয়েল। এখন সেই আনসার্টেইনটি হয়ে যায় সেই জিনিস যেটা থেকে সে বেরোতে চায়, আর তুমি সেই মানুষ যে তাকে ক্ল্যারিটি দিতে পারে। এই পয়েন্ট ড্যামেজ হয়ে গেছে। এবার আসো সোটেপ 3 যেটা হলো ব্রেক র্যাপোর্ট, মানে যখন সে ইনভেস্ট করা শুরু করেছে তখন তুমি তার সাথে বিরোধিতা করো বা সরিয়ে নাও। এই কনসেপ্টটা অনেকের কাছে অদ্ভুত লাগবে কারণ আমরা বোর্ড হয়েছি। এই শেখায় যে কারো সাথে কানেকশন করতে হলে আমাদেরকে অ্যাগ্রি করতে হবে যেন তাকে ভ্যালিডেট করা যায় এবং একটা সেফ স্পেস তৈরি করা যায়। কিন্তু এই টেকনিক্যাল রিলেশনশিপ তৈরি করার জন্য না, এটা অবসেশন তৈরি করার জন্য। আর অবসেশন তৈরির জন্য কানেকশন লাগবে ঠিকই, কিন্তু কানেকশন এর পাশাপাশি দরকার কনফ্লিক্ট। এই কারণেই আমরা এমন মানুষের প্রতি বেশি দরায়ন হই যারা আনপ্রেডিক্টেবল হয়। তারা কখনো খুব সুইট আবার হঠাৎ রুড, কখনো খুব টুন্ড আবার হঠাৎ ডিস্ট্যান্ট। তারা আমাদের কনফিউজ করে আর আমরা কনফিউজ হলে ইনভেস্ট করি। তুমি যদি সত্যি চাও একটা মেয়ে তোমার পেছনে পাগল হোক, তাহলে তুমি তাকে শুধু ইমোশনাল সিকিউরিটি দিও না, তুমি তাকে ইমোশনাল কনফ্লিক্ট ও দাও। তাকে ভাবতে দাও তুমি তাকে বুঝতে পারছো, আবার কিছুক্ষণ পর বিহেভ করো যেন তুমি তাকে একদম বুঝতে পারছো না। এই শিফটগুলো অবসেশন তৈরি করে। তুমি কিভাবে এটা অ্যাপ্লি করবে? ধরো সে কোনো ওপিনিয়ন দিল, তুমি ভাবছো তুমি অ্যাগ্রি করছো, কিন্তু তুমি বলো আই অ্যাকচুয়ালি থিঙ্ক ইটস দ্য অপোজিট, তুমি তাকে সরাসরি ডিসএগ্রি করছো। কিংবা ধরো সে বলল আই লাভ দ্যাট, তুমি বলো ইহ দ্যাটস কুল, কিন্তু অনেকেই ওটা একটু ওভাররেটেড মনে করে, তুমি সাবটলি আন্ডারমিন করলে। তুমি হয়তো বলো আই ডোন্ট নাও ইফ আই এগ্রি উইথ দ্যাট, তুমি তাকে সফটলি পুশ ব্যাক করলে। তুমি তার একটা কনভিকশনকে চ্যালেঞ্জ করছো কিন্তু রেসপেক্টফুলভাবে। এটা দেখায় তুমি ভ্যালু বেসড ইনসান, যেটা অ্যাট্রাক্টিভ, আবার এটা তোমাকে তার থেকে ডিস্ট্যান্ট করে দেয় কারণ তুমি তাকে অ্যাপ্রুভ করছো না। এবং এই রিজেকশন ক্রিয়েট করে ক্রেভিং। তুমি ভ্যালিডেট করলে কানেকশন তৈরি হয়, আর যখন তুমি ইনভ্যালিডেট করো তখন ক্রেভ তৈরি হয়। আর যদি তুমি ভ্যালিডেট আর ইনভ্যালিডেট এর মধ্যে সুইচ করো, তখন তোমরা একটা লোভ তৈরি করো, যেটা অনেক পাওয়ারফুল। তুমি একটা লোভ তৈরি করছো ভ্যালিডেশন আর রিজেকশন এর মধ্যে, একটা পোল আর পুশ এর মধ্যে, একটা কমফোর্ট আর কনফিউশন এর মধ্যে। আর লোভ মানেই অ্যাডিকশন। ধরো একটা মেয়ে তোমার সাথে হ্যাং আউট করল এবং সে এমন অনুভব করল যে সে টোটালি সিন, টোটালি ভ্যালিডেটেড, টোটালি অ্যাকসেপ্টেড, তখন সে ভাববে এই এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। কিন্তু ধরো তুমি তাকে অ্যাকসেপ্ট করলে, তারপর চ্যালেঞ্জ করলে, তারপর আবার অ্যাকসেপ্ট করলে, তাহলে সে বাড়ি গিয়ে ভাববে এটা কি ছিল, আমি এটা নিয়ে ভাবতেই পারছি না। এবং যদি তুমি সঠিকভাবে করো, তাহলে সে তার বান্ধবীদের সঙ্গে এটা নিয়ে কথা বলবে, সে বারবার সেই মুহূর্তগুলো রেখাল করবে। তুমি একটা মেয়েকে রিপিট করে ভাবতে বাধ্য করতে পারো শুধু ভ্যালিডেট না করে। তুমি তাকে একটা আইডিয়া দাও, সে স্পেশাল, তারপরে তুমি পুশ ব্যাক করো, আর সে সেটা নিয়ে অবসেসড হয়ে পড়ে। এবং এই অবসেশন তখনই তৈরি হয় যখন তুমি তাকে ইমোশনালি ক্লিয়ার করো না। এবং এই স্ট্র্যাটেজিকে আরও গভীর করার জন্য একটা বোনাস মুভ আছে, যেটা খুবই পাওয়ারফুল। এই মুভটার নাম হলো ডিসএগ্রি উইথ অ্যাট্রাকশন। মানে তুমি তাকে সফটলি সাজেস্ট করো যে তুমি অ্যাট্রাক্টেড নাও হতে পারো। তুমি হয়তো বলো আই ইউজুয়ালি ডোন্ট গো ফর গার্লস লাইক ইউ, তুমি সাজেস্ট করলে সে তোমার টাইপ না। তুমি হয়তো বলো ইউর ট্রাবল, তুমি সাজেস্ট করলে তুমি তাকে অ্যাভয়েড করতে চাইছো। তুমি হয়তো বলো আই ফিল লাইক ইউড ব্রেক মাই হেয়ার, তুমি সাজেস্ট করলে তুমি একটু গার্ড। তুমি অ্যাট্রাকশন দিচ্ছ আবার সরিয়ে নিচ্ছ, তুমি তার পারসেপশন ক্র্যাক তৈরি করছো। আর এই ক্র্যাক হলো ডোরওয়ে তার অবসেশনের। কখনো কখনো কেউ আমাদের অ্যাটেনশন পায় তার সুন্দরী হওয়ার জন্য, কিন্তু আমাদের অবসেশন হয় যখন সে আমাদের অ্যাটেনশন নিয়ে খেলে। আর এই সফট পুশ ব্যাকগুলো মানে সে তোমার অ্যাটেনশন ইয়ার্ন করতে পারছে না। সে তাকে নিয়ে তুমি কেমন ফিল করো সেটা নিয়ে সিউরে না, তাই সে আরও চেষ্টায় লাগে। তুমি গেম খেলছো না, তুমি ইমোশন তৈরি করছো। তুমি তাকে শেখাচ্ছ তোমার অ্যাটেনশন মানে কিছু, তুমি সেটার মান নিচ্ছ, তুমি সেটা ফ্রিলি দিচ্ছ না। আর এই স্ক্যারসিটি মাইন্ডসেট তাকে ইনভেস্ট করাতে বাধ্য করে। এবং যখন সে ইনভেস্ট করে তখন সে বন্ড করে, কারণ আমরা যাদের জন্য এফোর্ট দেই তাদেরকেই বেশি ভালোবাসি। তুমি ভাবো তুমি যার প্রেমে পড়ো তার জন্য তুমি চেষ্টা করো, কিন্তু আসলে তুমি যার জন্য চেষ্টা করো তার প্রেমে পড়ো। এবং এই টেকনিক বারবার ব্যবহার করলে তুমি একটা পাওয়ার ধরে রাখতে পারো, এমনকি রিলেশন শুরু হওয়ার পরেও। স্টেপ 4 হলো রোজ রিভার্স গেম, মানে একবার তুমি তার মনে একটা আর্জ ক্রিয়েট করলে তোমাকে চেস করার, তখন তুমি গেম সুইচ করে দাও। তুমি তাকে পারসু করা শুরু করো যেন তুমি ইনভেস্টেড, যেন তুমি ইমোশনাল হয়েছ, যেন তুমি তার প্রতি ধরায়ন। তুমি তাকে ইঙ্গিত দাও যে তুমি তার প্রেমে পড়ছো, তুমি ফুটুর প্ল্যান করছো, তুমি তার জন্য ডিপ ফিলিংস ডেভেলপ করছো। এবং তখনই তুমি ফুল অ্যাওয়ে করো। তুমি না বলে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, না খাও, না টেক্সট, নো রেসপন্স।
এবং এখন তার মাইন্ড ব্লাউন হয়ে যাবে কারণ একটা সেকেন্ড আগে পর্যন্ত সব পারফেক্ট ছিল, কানেকশন, ইন্টিমেকি, বন্ডিং, ফুচার, আর হঠাৎ সব ভ্যানিশ। এবং এখন তার মাইন্ড এক্সপ্লেনেশন খুঁজবে। তুমি সাডেনলি ফল অ্যাওয়ে করলে এক্সপ্লেনেশন তৈরি হয়, আর এক্সপ্লেনেশন ক্রিয়েট করে ইমেজিনেশন, এবং ইমেজিনেশন ক্রিয়েট করে অবসেশন। এবার ধরো তুমি ফল অ্যাওয়ে করো না, কিন্তু তুমি একটা সেন্স তৈরি করো যে তুমি কনফিউজড, তুমি কোনো স্ট্রং সিগন্যালস দাও না, তুমি কখনো রেসপন্ড করো কখনো করো না। তাহলে সে অবসেস করবে তার পজিশন নিয়ে, সে জানে না সে কতটা সিকিউর, সে জানে না সে তোমার ঠিক কিনা, সে জানে না তুমি তাকে মিস করো কিনা। তুমি তার মাইন্ডকে ক্ল্যারিটি দাও না, তুমি সিগন্যালস দাও, কিন্তু সিগন্যালস মাইস্ট। এবং এখন তার মাইন্ড স্টোক হয়ে যাবে ক্ল্যারিটি খুঁজতে, কারণ আমাদের ব্রেইন একটাই কাজ জানে, আনসার্টেইনটিকে সার্টেইনটি এ কনভার্ট করা। এবং এই প্রসেস শুরু হয় অবসেশন এর মাধ্যমে। তুমি জানো না তোমার সঙ্গে কি হয়েছে, তুমি জানো না তুমি কারো ব্যাপারে এত ভাবছ কেন, কিন্তু সত্যি হলো তুমি ক্লোজুরে চাও। তুমি জাস্ট অ্যান্সার চাও, এক্সপ্লেনেশন চাও, ক্লিয়ার সিগন্যালস চাও, কিন্তু কিছু পাও না, আর মাইন্ড গো ক্রেজি। এটা হলো রিভার্স গেম। তুমি স্টার্ট করো অ্যাটেনশন দিয়ে, অ্যাট্রাকশন দিয়ে, বন্ডিং দিয়ে, তারপর সেট অপ করো একটার পর একটা মোমেন্ট যেখানে তুমি ফল অ্যাওয়ে করো, কনফিউজ করো, মাইস্ট সিগন্যালস দাও। তুমি মাইন্ডকে স্টোক করে রাখো। তুমি কমিটমেন্ট দাও না, তুমি রিজেক্ট করো না, তুমি পারসু করো না, তুমি ইগনোর করো না, তুমি শুধু গেম চেঞ্জ করো। তুমি পুশ করো, তারপর ফল, তুমি টিজ করো, তারপর ডিস্ট্যান্ট, তুমি কানেক্টেড, তারপর কোল্ড। এই আনপ্রেডিক্টেবিলিটি ক্রিয়েট করে কনস্ট্যান্ট অ্যানালিসিস, কনস্ট্যান্ট ক্রেভিং, কনস্ট্যান্ট থিঙ্কিং। তুমি তার ব্রেইনকে এমন একটা পিগল দাও যেটা সে সলভ করতে পারছে না, আর সেই পিগল হয়ে যায় অবসেশন। স্টেপ 5 হলো রুজ টাইম অ্যান্ড সাইলেন্স এগেইনস্ট হেয়ার। এখন তোমার ফল অ্যাওয়ে স্ট্র্যাটেজি যদি পাওয়ারফুল হয়, তাহলে টাইম আর সাইলেন্স হবে তোমার সবচেয়ে বড় অলিজ। তুমি যদি একবার তার মাইন্ড ঢুকে যাও, তারপর তুমি ইগনোর করো, ডিসঅ্যাপিয়ার করো, স্পেস ক্রিয়েট করো, টাইম পাস হতে দাও, তাহলে তার মাইন্ড কনস্ট্যান্ট লোপ চলে যাবে। সে সব কিছু রিভিসিট করবে, ইমেজিন করবে, রিক্রিয়েট করবে। সে অ্যানালাইজ করবে ছোট ছোট মোমেন্ট, এর পেছনে মিনিং খুঁজবে। সে রিপিট করবে তোমার কথা, তোমার টেক্সট, তোমার লোক, তোমার বিহেভিয়ার। এবং এখন সে তোমার বিষয়ে অবসেসিভ থিঙ্কিং শুরু করবে। এবার ধরো তোমার সাইলেন্স পাওয়ারফুল না, কারণ তুমি খুব শ্যালো কানেকশন তৈরি করেছ, তাহলে টাইম কাজ করবে না। টাইম আর সাইলেন্স তখনই কাজ করে যখন কিছু পাওয়ারফুল হয়েছে, কিছু ডিপ হয়েছে, কিছু মিস্টেরিয়াস হয়েছে, আর তুমি সেটা ছিনিয়ে নিয়েছ। আর এখন টাইম তাকে টর্চার করবে, সাইলেন্স তাকে টর্চার করবে, কারণ তার মাইন্ড অবসেসড হয়ে গেছে। এখন সে ওয়েট করছে অ্যান্সার এর জন্য, সে ওয়েট করছে এক্সপ্লেনেশন এর জন্য, ক্লোজুর এর জন্য, কিন্তু কিছু আসছে না। তুমি ভ্যানিশ হয়ে গেছ, এবং এখন তার মাইন্ড গো ক্রেজি। তুমি পাওয়ারফুল কানেকশন তৈরি করে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, তাহলে সাইলেন্স বিকমস আ মিস্টারি, সাইলেন্স বিকমস স্ক্যারি। এবং তখন তার মাইন্ড অবসেসড হয়ে যায়, তুমি কোথায় গেছো, কেন গেছো, কি হয়েছে, কিছু রং হয়েছে কিনা, তুমি রিটার্ন করবে কিনা, তুমি কাকে ডেট করছো, তুমি কাকে মেসেজ করছো। Silence becomes a fear, silence becomes a challenge, silence becomes a vast. আর মাইন্ড কখনো জাস্টকে ইগনোর করতে পারে না, মাইন্ড অবসেশন তৈরি করে। স্টেপ 6 হল রুজ জেলাউসি টু ইউর অ্যাডভান্টেজ। এখন যখন তুমি তার অ্যাটেনশন পেতে শুরু করো, তখন জেলাউসি হতে পারে তোমার সবচেয়ে শক্তিশালী টুল। এটা একটু ট্রিকি হতে পারে, কারণ জেলাউসিকে খুব পরিমিত ব্যবহার করতে হবে। এমনভাবে জেলাউসি ক্রিয়েট করতে হবে যে সে জানবে তুমি অন্য মেয়ের সাথে একটু টাইম কাটাচ্ছ, কিন্তু সে কখনো ডাইরেক্টলি সেটা বলবে না বা ওপেনলি সেটা দেখাবে না। তুমি যদি তাকে জেলাউস করতে পারো, তখন তার মাইন্ড তোমার দিকে অ্যাট্রাকশন অনুভব করবে। এটা অবশ্যই একটু টেস্টিং হতে পারে, কারণ তুমি কি তাকে জেলাউস বানাতে পারো সেটাও ডিপেন্ডস করে তার কারেন্ট মাইন্ডসেট এর উপরে। তবে যে মেয়েরা রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট অনুভব করে, তারা জেলাউসিকে পজিটিভ ভাবে নিতে পারে। এটা তার ইমোশনসকে ট্রিগার করে এবং তার মাইন্ড আবার তোমার দিকে চলে আসে। তবে তোমার গোল এটা নয় যে সে ভেবেছে তুমি তাকে ভুলে গেছো বা তুমি আর তাকে পছন্দ করো না। তোমার গোল হলো তাকে মনে করিয়ে দিতে যে তুমি এখনও অন্য মেয়েদের প্রতি আগ্রহী, এবং সে যদি তোমাকে হারাতে না চায়, তাকে তোমার সাথে থাকতে হবে। এখন যদি তুমি তাকে জেলাউস করতে পারো, তাহলে সে অবশ্যই চেজ করতে শুরু করবে। এটা মনে রাখো, jealousy only works when the emotional connection is already in place. Step 7 হল be unpredictable and mysterious. এখন তুমি যখন তার অ্যাটেনশন পেতে শুরু করো, তখন আনপ্রেডিক্টেবল এবং মিস্টেরিয়াস হওয়া তোমার সবচেয়ে শক্তিশালী উইপন। তোমার সাথে যে কোনো সম্পর্কের মধ্যে মিস্টেরি থাকা খুবই জরুরি। যত বেশি তুমি প্রেডিক্টেবল হবে, তত বেশি সে তোমাকে সহজে ধরতে পারবে। তোমার অ্যাকশনস আনপ্রেডিক্টেবল হতে হবে, যেন সে বুঝতে না পারে তুমি কখনো কি করবে।
এটা তোমার সাথে থাকতে চাওয়ার তার অর্জ বাড়িয়ে দেবে। এত কিছু পেলে সে আগ্রহী হয়ে থাকবে। তাকে কখনো এটা মনে করতে দিও না যে তুমি প্রেডিক্টেবল হয়ে গেছ। তোমার পরবর্তী অ্যাকশন হবে যা তাকে অবাক করবে। এটা তাকে চেজ করতে বাধ্য করবে। এখন এটা না মনে করো যে তোমার অনপ্রেডিক্টেবল হতে হবে সবসময়। একটা হেলথি ব্যালেন্স থাকতে হবে, কারণ যদি তুমি সবসময় অনপ্রেডিক্টেবল হও তাহলে সে কিছু বুঝতে পারবে না। কিন্তু যদি মাঝে মাঝে কিছু অনপ্রেডিক্টেবল কিছু করো তাহলে তাকে এক ধরনের এক্সাইটমেন্ট এবং কিউরিওসিটি দিতে পারবে। এই অনপ্রেডিক্টেবিলিটি তার ইচ্ছা বাড়িয়ে দেবে এবং তাকে চেজ করতে বাধ্য করবে। এটা হবে তোমার রিলেশনশিপ এর মধ্যে থ্রিল এবং এক্সাইটমেন্ট যোগ করা। স্টেপ 8 হল নেভার চেজ হার, অলওয়েজ লেট হার চেজ ইউ। তুমি যত বেশি তার পিছনে যাবে তত বেশি সে তোমার উপর কন্ট্রোল পাবে। এটা মানে এটা নয় যে তুমি তার প্রতি উদাসীন হবে, কিন্তু তুমি তাকে চেজ করার জন্য কখনো নিজের ইচ্ছা দেখাবে না। তোমাকে এমনভাবে আচরণ করতে হবে যেন সে তোমাকে চেজ করতে চায়। তুমি যদি সবসময় তাকে চেজ করো তাহলে সে মনে করবে তুমি তার উপর আসক্ত। এটা তার কাছে অস্পষ্ট হয়ে উঠবে এবং সে সেটা আপনার প্রতি কোনো গভীর অনুভূতি তৈরি করতে পারবে না। তবে যদি তুমি তাকে চেজ করতে দাও তাহলে তার মধ্যে সেই চেষ্টার তাগিদ তৈরি হবে। তার মধ্যে তুমি যা চাও তা পাওয়ার ইচ্ছা জাগবে এবং সে তোমার দিকে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। তুমি তাকে চেজ করতে দাও, তাকে প্রমাণ করতে দাও যে সে তোমার কাছে কিছু করতে পারে। এটা তার মধ্যে খুব বড় একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট তৈরি করবে। এইভাবে তুমি তার মনোযোগ পাবে এবং তাকে চেজ করতে বাধ্য করবে। তোমাকে এর মধ্যে কখনো বেশি ডেসপারেট বা নিডি হতে হবে না। তুমি শুধু নিজের উপকারিতা করতে থাকো, তাকে চেজ করার জন্য সুযোগ দাও। তোমার আচরণ এবং প্রেজেন্ট অ্যাকশনস থেকে সে বুঝবে যে তুমি তার জন্য আকর্ষণীয়। তবে কখনো তুমি তোমার আগ্রহ বেশি প্রকাশ করবে না, বরং তাকে সেটা খুঁজে বের করতে দাও। এভাবে তুমি প্রতিনিয়ত তাকে চেজ করতে বাধ্য করবে। স্টেপ 9 হল ডোন্ট বি অ্যাফ্রেড টু লেট হার গো। যখন তুমি তাকে চেজ করার জন্য পুরোপুরি সঠিক জায়গায় নিয়ে আসবে তখন তাকে ছেড়ে দিতে ভয় পাবে না। এটা হলো আসল পরীক্ষা। এমনটা ভাবো তুমি তাকে যথেষ্ট ভালোভাবে প্রভাবিত করেছ, তুমি তার প্রয়োজনীয়তা তৈরি করতে পেরেছ। এখন তুমি তার সামনে একটা সুযোগ তৈরি করো। তুমি যদি তাকে না দিলে সে কিছুই করবে না, কিন্তু তুমি তাকে নিজস্ব সময় দিতে পারো, তাকে দূরে চলে যেতে দাও। তাতে তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে এবং সে তোমাকে পেতে আরও চেষ্টা করবে। এটা তাকে প্রমাণ করার একটি সুযোগ যেটা সে হয়তো চায়। এই স্ট্র্যাটেজি তোমাকে দেখাবে তুমি নিজের উপর কতটা আত্মবিশ্বাসী। তুমি তার জন্য অসুবিধা তৈরি না করলেও চলবে। সে মনে করবে তুমি তোমার জীবনটা তার জন্য পরিবর্তন করবে না, তুমি তোমার জীবনকে নিজের মতো করেই চলাতে সক্ষম। এটা তাকে আরও আকর্ষণীয় করবে। এটা প্রমাণ করবে তুমি এমন একজন মানুষ যাকে তার প্রয়োজন পড়বে, কিন্তু তুমি তাকে কখনো অতিরিক্ত জোর দিয়ে টানবে না। এভাবে তুমি তাকে আবার চেজ করতে প্ররোচিত করবে এবং সে ফিরে আসবে। তুমি যদি তাকে কখনো আগ্রহহীনভাবে দেখাও তবে সে নিজেই বুঝবে যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। তবে কখনো তাকে সেই বুঝানোর জন্য তোমার চেষ্টা অত্যন্ত বাড়িয়ে দেবে না। তুমি যতটা পারেন ততটা স্বাভাবিক থাকো। এটা হবে একজন পুরুষের পক্ষে বড় একটা সাফল্য, কারণ তুমি তাকে আরও বেশি চেজ করার জন্য বাধ্য করবে। এভাবে তাকে নিজের মতো চলতে দেও আর দেখো সে কেমন করে ফিরে আসে। স্টেপ 10 হল নেভার ওভারকাম ইট, কিপ হার গ্যাসিং। কখনো অতিরিক্ত প্রতিশ্রুতি দিও না, তাকে অনুমান করতে দাও। এটা সেই জিনিস যা প্রায় সবাই ভুলে যায়। অতিশয় গুরুত্ব না দিয়ে তুমি যা মনে করো সেভাবেই পরিস্থিতি ধরে রাখো। তুমি যদি তাকে অতিরিক্ত বোঝাতে শুরু করো যে তুমি তাকে চাও, তখন তোমার মূল্য কমে যাবে। তোমাকে এমনভাবে আচরণ করতে হবে যেন তুমি তার কাছে অপ্রতিরোধ্যভাবে চাই না। এটা তার কাছে চ্যালেঞ্জের মতো লাগবে। যখন সে বুঝতে পারবে যে তুমি আরও অনেক কিছু পাওয়ার যোগ্য, কিন্তু তুমি তার কাছে খুব সহজে আসবে না, তখন তার মধ্যে আগ্রহ আরও বৃদ্ধি পাবে। এটা তাকে একটা শূন্যতার অনুভূতি দিবে এবং সে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। কিন্তু তুমি যতটা চাইবে ততটা তাকে দিয়ে বোঝানোর চেষ্টা করো না। এটা তার মনে ভাবনা শুরু করবে, এটা কি সত্যিই আমার জন্য? এই ধারণার মধ্যে সে তোমার কাছ থেকে আরও কিছু আশা করবে এবং এই পুরো পরিস্থিতি তাকে আরও বেশি কামনা করতে প্ররোচিত করবে, কারণ তুমি তাকে কখনোই পুরোপুরি নিশ্চিত করতে দাওনি। তবে লক্ষ্য রাখো, এটা যেন তুমি কোনো মুহূর্তে অতিরিক্ত অনুভূতি কিংবা নির্দিষ্ট কিছু করতে না যাও। এটা তার মনে রেখে দিবে তুমি এমন একজন মানুষ যে তাকে কখনো পুরোপুরি পেতে দিবে না। এমনভাবে রোডম্যাপ তৈরি করো যাতে সে তোমার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকে। এটা এমন পরিস্থিতি যেখানে তুমি তাকে বেগুনি মিষ্টি বা শক্তিশালী কিছু দিতে পারবে, কিন্তু যদি তুমি কখনো কিছু খুব কম দেখাও তখনই তাকে আরও কামনা করতে দাও। এই ফাঁকে সে তোমার কাছে আরও ফিরে আসবে।
যদি তুমি এখনও এই ভিডিওটি দেখছ তাহলে আমি তোমাকে ভালোবাসি এবং এটা ছিল সোটোইক সুজো ব্যাংলা। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।